সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। নিয়মিত যে বিষয়গুলো আলোচনা হয় ঠিক একই রকম করে আজও আমরা একটি বিষয় ঠিক করেছি, তা হলো সামনের সারি পেছনের সারির রাজনীতি। আমরা এই রাজনীতি নিয়ে আলাপ করব। আমাদের সাথে যুক্ত আছেন দুজন সম্মানিত জন। একজন হচ্ছেন ডক্টর নাহারিন আই খান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং অপরজন হচ্ছে সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত। আপনারা যারা আমাদের এই চলমান দেখছেন তারা সরাসরি দেখতে পাবেন ইউটিউবে নেক্সাস টেলিভিশন লাইভে এবং ফেসবুকের পাতায় নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। আমাদের সাথেই থাকুন এবং আলোচনার সাথেই থাকুন। আমরা যে আলাপটা নিয়ে আজকে হাজির হয়েছি তা হলো প্রথম সারি দ্বিতীয় সারির রাজনীতি। তার মানে হচ্ছে আমরা গুরুত্ব বিবেচনা করছি, তার মানে আমরা প্রায়োরিটি নিয়ে আলাপ করব। কোনটা আগে আলাপ হবে, কোনটা পরে হবে, কে আগে দাঁড়াবে, কে পরে দাঁড়াবে, কেন দাঁড়াবে, সোশ্যাল মিডিয়াতে কেন এত আলোচনা হচ্ছে। আমরা এই আলাপটা নিয়ে প্রথমেই যেতে চাই ডক্টর নাহারিন আই খানের কাছে। অধ্যাপক নাহারিন, আপনি প্লিজ বলুন যে আমাদের এই প্রথম সারি দ্বিতীয় সারির রাজনীতিটা বলতে আপনি কি বলতে চান। আপনি যেটা মিন করে এটা করেছেন, আমার মনে হয় আপনি নাহিদ ইসলামের ফুল দেয়া নিয়েই এই কথাটা বলতে চাচ্ছিলেন, হয়তো সরাসরি বলেন নাই। কিন্তু প্রথম সারি দ্বিতীয় সারির রাজনীতি আপনি যদি বলেন, আমি আসলে সবসময় স্বপ্ন দেখতাম যে রাজনীতিতে কোনো সারি থাকবে না, হ্যাঁ, কিন্তু সেইটা তো আসলে হয় না কখনো। এবং যে প্রথম সারি দ্বিতীয় সারি নিয়ে খুব রিসেন্ট ডেইজে বিতর্ক হচ্ছে, আমি মনে করি সামান্তা এখানে আছে 6টা সিটের মাধ্যমে প্রথম সারি আর দ্বিতীয় সারি বিলীন হয়ে গেছে। একটা দল বড় একটি এই প্রেক্ষিতে বড়, হয়তো আগে কখনো বড় তেমন দল ছিল না, সেই রকম একটি দলের ভিতর বিলীন হয়ে যাচ্ছে। তা আমি প্রথম সারি দ্বিতীয় সারি বলতে সেটাই বুঝি। তবে আমি এখন পর্যন্ত মনে করি মান্নু ভাই যে রাজনীতিতে আমরা যে স্বপ্নগুলো দেখেছিলাম, এই স্বপ্নটা যখন এনসিপি তৈরি হয়েছিল আমরা কিন্তু সবাই ভেবেছিলাম যে এনসিপি প্রথম সারির দল হয়ে থাকবে। কিন্তু আসলে হয় কি, এনসিপি আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছে, এনসিপি আমাদেরকে নতুন বন্দোবস্তের কথা বলেছে, এনসিপি আমাদেরকে অনেক কিছু বলেছে যে নরম পন্থা, অনেক নতুন নতুন শব্দ আমরা তাদের মুখ দিয়ে শুনেছি। কিন্তু শব্দের ডিকশনারি যতটা ভারী হয়েছে, ডিকশনারিতে যত শব্দ থাকবে মেইন শব্দগুলো তেমন করে হারিয়ে যায়। তো তেমন করেই আপনার নতুন বন্দোবস্ত হারিয়ে গেছে, নতুন বন্দোবস্তের লোকজন পুরনো বন্দোবস্তের দিকেই পা বাড়িয়েছে। আপনি যদি এখন তাদের অ্যানালাইসিসগুলো দেখেন, তাদের অনেক কিছুই আমাদের সামনে আসছে। তো এটা আসলে আমাদের কারোরই প্রত্যাশার জায়গা ছিল না। আমরা সবসময় ভেবেছিলাম যে একটা বিষয় অধ্যাপক নাহারিন, কিন্তু আমরা আসলে প্রথম সারি দ্বিতীয় সারি শুধুমাত্র একটা বিষয় না, আমরা অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে আসবো। যেমন আমরা আসলে এই মুহূর্তে বাংলাদেশ হামের সংকটে ভুগছে। গত ঈদে 300টি প্রাণ ঝরে গেছে রাস্তার উপরে, কিন্তু আবার একই সাথে জ্বালানি সংকটও আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমরা দেখছি আমাদের সংসদ এবং সরকারি দল, বিরোধী দল, তারা সংবিধান সংস্কার নিয়ে বেশি কথা বলছেন, তারা সেইটা নিয়ে ব্যস্ত। তারপরে হচ্ছে সরকারি দল নিজের অনেকগুলো নিজের কথা দেয়া আছে তার ইস্তেহারে, সেইগুলো পূরণ করতে সে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু এদিকে হামের কারণে অনেক শিশু মৃত্যুর মুখে। এই যে ঘটনাগুলো ঘটছে, এরকম আরো অনেকগুলো বিষয় আমরা সামনে নিয়ে আসবো যেগুলো প্রথম সারি দ্বিতীয় সারির রাজনীতির সাথে যুক্ত, কেবলমাত্র একটি বিষয় না। আমি এই ব্যাপারে সামান্তা শারমিনের কাছে যেতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা দর্শক শ্রোতা আমার সহআলোচক উপস্থিত আছেন, সকলকে সালাম ও শুভেচ্ছা। আমার কাছে মনে হয় যে দ্বিতীয় সারিতে সবসময় জনগণ থাকে আর প্রথম সারিতে থাকে পলিটিশিয়ানরা, করাপ্টেড পলিটিশিয়ানরা, এবং আমাদের যারা সোসাইটির মধ্যে অনেক ধরনের পোস্ট পদবি থাকে, অ্যাডমিনিস্ট্রেটর, তারাই প্রথম সারির নাগরিক হয়। দ্বিতীয় সারিতে সবসময় সাধারণ মানুষ, যারা বেসিক্যালি কোনো ধরনের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বা পোস্টে বসতে পারেন নাই, তারা এক সময় কল্পনা করেন যে তাদের যে সন্তান এই পোস্টে বসে তারপরে তাদেরকে উদ্ধার করবেন। এটা হচ্ছে বাংলাদেশের চরিত্র বা বাংলাদেশের চিত্র বলাটা মনে হয় বেশি ভালো হবে। আর আপনি যেটা বললেন যে হামের টিকার সংকট, অন্যদিকে সড়কে এরকম
শত শত প্রাণ আমরা ঝরে যেতে দেখলাম, এটা তো শুধুমাত্র এই গভর্নমেন্টের চিত্র না, এটা তো বাংলাদেশের এক ধরনের মোটা দাগে এই চিত্র দিয়ে আপনি যদি প্রকাশ করেন তাহলে হচ্ছে অন্য দেশের মানুষ বা পশ্চিমা বিশ্ব আমাদেরকে চিনতে পারে, এটা হচ্ছে এই চিত্রটা। সম্ভাবনার কোনো চিত্র আমরা তুলে ধরতে পারি না। আর জনগণের জায়গা থেকে, মানুষের জায়গা থেকে, এই যে জনমানুষ একদম সাধারণ জীবনযাপন, তার এক ধরনের নিরাপত্তা এবং নির্ঘণ্টকভাবে চলবে, আপনার কোনো পথে কোনো কাটা বা বাধা থাকবে না, নারীদের জন্য সেটা নিরাপত্তার সমাজ হবে, শিশুদের জন্য আপনি নিরাপদ শিক্ষা ব্যবস্থা, সম্ভাবনাময় শিক্ষা ব্যবস্থা করবেন, সেই আলাপগুলোতে যেতেই পারি না আমরা আলাপটা তখন আটকে যায় সাংবিধানিক সংকটে। তো এটা হচ্ছে একটা দুঃখজনক অধ্যায় বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে ধরেন এই মুহূর্তে আসলে কোনটা গুরুত্ব পাবে? মানে আমরা তো দুইটা খুবই গুরুত্বপূর্ণ মানে সংকটে আছে, একটা হচ্ছে হাম, আরেকটা হচ্ছে একদম ছোট্ট শিশু বাচ্চাদের, আর আরেকটা হচ্ছে আপনার জ্বালানি সংকট। বলা হচ্ছে যে যেমন ধরেন এই সরকার বলেছিল রেশনিং করবে, রেশনিং করলে যেই জ্বালানিতে 1 মাস ছিল সেটা 2.5 মাস বা 2 মাস হওয়ার কথা ছিল, কিন্তু সেই জ্বালানি 1 সপ্তাহে শেষ হয়ে গেছে। রেশনিং উল্টো আমাদেরকে আরো কৃষিও শেষ হয়ে গেছে, এটা বলা হয়েছে, পত্রিকায় এসছে, আমি ঠিক জানি না, কিন্তু পত্রিকার কালকে কিন্তু শামা ওবায়দুনি কিন্তু বলেছেন যে জ্বালানির কোনো সংকট নাই। কিন্তু মানে আমার কাছে মনে হয় যে ইউজুয়ালি আমরা এই কথাগুলো মানে বক্তব্য একই, আমি পলিটিশিয়ানদের এবং মন্ত্রীদের মানে যারা আসলে শেষ পর্যন্ত দায়িত্বটা পান তাদের পলিটিসাইজ বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না। আমি আপনাকে একটু স্মরণ করাই, প্রিভিয়াসলি যখন ইরানের যুদ্ধটা যখন শুরু হয়, ইরানে যখন অ্যাটাক করা শুরু করে আমেরিকা এবং ইসরায়েল একই সাথে, তখন বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বিবৃতি যায়। ওই বিবৃতিতে কিন্তু আসলে যারা অ্যাটাকড হয়েছেন তাদেরকে কন্ডেম করা হয়েছে, আপনার স্মরণে থাকবে। এবং ফলত ওই তার পরের দিনের রেসপন্সে ইরান অ্যাম্বাসেডর আমাদের বাংলাদেশে নিযুক্ত, উনি রেসপন্স করেছেন আপনারা যারা অ্যাটাক করেছে তাদেরকে কন্ডেম করেন। সেটা শোনা হয় নাই। আমি জানি না ফরেন মিনিস্ট্রি আসলে মানে এগুলো হচ্ছে ফর্মাল প্রসেস, ফরেন মিনিস্ট্রির তো ফর্মাল প্রসেসেই যেতে হবে। ওনারা কিভাবে এটা ব্যবস্থা করেছেন, হয়তো 10 জনকে 100 জনকে ফোন করে এটাকে ব্যবস্থা করেছেন যাতে হরমুজ প্রণালীতে সেই জায়গাটা আমাদের দেওয়া হয়, কিন্তু প্রিভিয়াসলি কিন্তু বন্ধ ছিল। পরবর্তীতে এটাকে এক ধরনের ব্যাকআপ দেওয়া হয়েছে। ঠিক আছে, 6টা বন্ধু রাষ্ট্রের একটি বাংলাদেশের নাম, মানে বাংলাদেশ যেই জায়গাটা পায়, প্যালেস্তাইনকে আমরা স্বীকৃতি দিয়েছি বাংলাদেশ, এবং ছোট্ট এই এশিয়ার এই মুসলিম কান্ট্রিটা সে সাহস করে প্রথম দিন থেকে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিচ্ছে তাদের সংগ্রামের উপরে আস্থা রেখে। এই বেনিফিটটা প্রত্যেকটা গভর্নমেন্ট পায়, নট নেসেসারিলি গভর্নমেন্টের যারা ফরেন পলিসি নির্ধারক তারা এই কজের সাথে, এই সংগ্রামের সাথে অ্যালাইন্ড, নট নেসেসারিলি, বাট এই বেনিফিটটা তারা পায়। সো আমি মনে করি যে ইরানের যে সংগ্রাম, আমরা তো জাতিগতভাবে সংগ্রামে অভ্যস্ত, সেইটাকে জাতিগতভাবে পলিটিক্যালি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কিন্তু আমরা সেটা করি নাই। ফলত এখন আসেন জ্বালানি সংকট, এটা হচ্ছে আপনার ফরেন পলিসির জায়গা থেকে একটা সংকটে আমরা পড়তেও পারি যদি আমরা তাদেরকে ইসরায়েল এবং আমেরিকাকে কন্ডেম না করে আমরা বিবৃতি না দিই। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে সিন্ডিকেট, এইটা হচ্ছে আমার মানে একদম দলের ভিতরে অভ্যন্তর, মানে আমাদের দেশের ভিতরে অভ্যন্তরীণ পরিস্থিতি, সেখানে আমরা সিন্ডিকেটকে যেভাবে ওয়ার্ক করতে দেখি, এই সিন্ডিকেটের সকলের নাম আপনি কখনোই জানতে পারবেন না। এই সিন্ডিকেটের সাথে একই সাথে যেমন সরকারি দল জড়িত থাকে, বিরোধী দলও জড়িত থাকে। এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনি যে আগে একটু আলাপে যাই, আমরা মানে অধ্যাপক নাহারিনের কাছেও আসবো, মানে সেইখানে যাওয়ার আগে যেটা হচ্ছে যে যেমন ধরেন আমরা যে আমাদের সরকার যে বিবৃতি দিয়েছে এবং আমাদের বিরোধী জোটও যে বিবৃতি দিয়েছে, খুব ইন্টারেস্টিংলি দুজনের ভাষাভঙ্গি অ্যাড্রেস করা একই, মানে এবং ধরেন 175টি বাচ্চা একটি স্কুলে এক বোমায় উড়ে গেছে, এইটা নিয়ে আমাদের সরকার কেউই কোনো একটা ধরেন একটা শোক জানানোর চেষ্টা করেনি। কিন্তু আবার একই সাথে হামের এই ঘটনাটা ঘটছে। আবার যেমন ধরেন নাহারিন একটা প্রশ্ন তুলেছে যে ধরেন এনসিপির মতো একটি দল মানে যে দ্বিতীয় সারির জোটে, সে দ্বিতীয় সারির দলে পরিণত হয়ে যাচ্ছে কিনা। মানে আমরা সব জায়গায় দেখছি যে অ্যাপ্রোচটা মানে প্রথম দিন থেকেই মানে দলই মানে জোটের প্রধান বসছেন বড় একটা চেয়ারের সামনে, সবাই তাকে সদস্যের মতো বসে যাচ্ছেন। কিন্তু মানে আমি যদি বলি যে ধরেন সম বন্টন বা সম
অধিকার পাওয়া জোটে সমসম্মান তৈরি হওয়া, সেগুলো কি হচ্ছে কিনা? আমরা বাইরে থেকে যেটা দেখে বুঝি যে এনসিপি এক ধরনের দ্বিতীয় সারির মানে হচ্ছে যে তার জোটের প্রধানকে সে ফলো করে যাচ্ছে, এরকম একটি। মানু ভাই, আপনার কথা শুনতে ইচ্ছা করে এরকম আর কি, কিন্তু এতগুলো প্রসঙ্গ একসাথে চলে এসছে, তাহলে আমার নাহরিন আপার কাছ থেকে সময় চেয়ে নিতে হবে। হ্যাঁ, আপনি তাহলে বলেন, আবার একটু বলেন। আমার কাছে মনে হয় যে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা খুবই ট্রানজিশনাল একটা পিরিয়ডে আছি, একই সাথে খুবই গুরুত্বপূর্ণ পিরিয়ডে আছি। এনসিপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এনসিপির যে শেষের কোশ্চেনটা আপনাকে আগে অ্যাড্রেস করি, এনসিপির যেই ধরনের রাজনৈতিক জায়গা আছে, যে বোঝাপড়াটা আছে, তার প্রিভিয়াস যে বক্তব্যগুলো আছে, আপনি যদি ওইগুলো দেখেন, এটা আপা যে মনে করেছেন যে আমাদের ভোকাবুলারি অনেক স্ট্রং, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। কারণ আমরা আসলে সবসময় শঙ্কার মধ্যে থাকি, আমরা যথেষ্ট ভোকাবুলারি বলতে পারি না এই মানুষকে, পার্টি লাইনটা যথেষ্ট ক্লিয়ার করতে পারি নাই। সো এইটা আমি মনে করবো যে এটার উপর থেকে আমাদের ওয়ার্ক করতে হবে। দ্বিতীয়ত, এই যে দ্বিতীয় সারির ব্যাপার, আমি তো এটা মনে করি যে আমাদের দলের জায়গা থেকে এটা অত্যন্ত গর্হিত অপরাধ হয়েছে আমাদের জায়গা থেকে। আমি মনে করি আমাদের ফাইট টিল ডেথ, ফাইট টিল আওয়ার টিথ ফলেন অফ এবং আমার ব্লাড রানস আউট, এই ধরনের পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে পলিটিক্স করছি। সো আমাদের মনে হয় এই সামনের সারিতে যারা আছেন তাদের ক্যাপাসিটি, পলিটিক্যাল মানে দূরদর্শিতা কতটুকু, এটা আমরা দিনের পর দিন দেখে এসেছি। 133টা অধ্যাদেশের মধ্যে শুধুমাত্র একটিতে জামাত বলেছেন যে এই ব্যাপারে তার কন্ডেমনেশন আছে, তার ভিন্ন মত আছে। সো এবং সেই অধ্যাদেশটা কি আপনি যদি খেয়াল করেন, আমি এরকম অসংখ্য লিস্ট বলতে পারবো। আমি মনে করি যে আমাদের স্বতন্ত্র রাজনীতিটা, এইটা আপনি জানেন যে আমি এই ব্যাপারেই ভোকাল। এনসিপিকে আসলে ওই তৃতীয় শক্তির মধ্যমপন্থী রাজনীতি, সেই ভোকাল এবং স্পোক্স পারসন হওয়ার জন্য এই শক্তি থেকে আলাদা হতে হবে। আমি জামাতকে কোনোভাবে কন্ডেম করব না, জামাতের রাজনীতি করুক, কিন্তু আমাদেরকে যারা বেনিফিটেড হতে পারে না, তাদের রাজনীতি তাদেরকে স্বতন্ত্রভাবে করতে হবে, আমরা যাতে আমাদেরটা স্বতন্ত্রভাবে করতে পারি। এটা খুবই পরিষ্কার। মানে অধ্যাপক নাহরিন, আমরা যে কথা বলছিলাম, মানে আপনার কথার অনেকটা উত্তর সে দিয়েছে, কিন্তু আমরা যেটা বলছিলাম যে এই মুহূর্তে ধরেন এই যে হামের সংকট, প্রাণহানি, কিন্তু আমাদের সংসদ অসম্ভব রকমের ব্যস্ত হচ্ছে সংবিধান সংস্কার বা জুলাই সনদের আলাপ নিয়ে। মানে এইটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যে বলছেন যে সংসদ খুবই ব্যস্ত জুলাই সনদ বা এগুলো নিয়ে, সংসদে কারা এটা নিয়ে বেশি সরব আপনি বলেন? সংসদে তো একটা বিরোধী দল আছে, তাই না? এবং এই বিরোধী দল কিন্তু মানে প্রথম থেকেই, বা এনসিপি বলেন বা যা কিছুই বলেন, সব কিছুই কিন্তু তারা শুধু সংবিধান সংশোধন এবং জুলাই সনদ, এই এতটুকুর মধ্যেই ছিল। আপনি যদি তাদের রাজনৈতিক মানে সময়কাল, ইলেকশনের আগে দেখেন, তারা কিন্তু ওই জামাতে ইসলামী ছিল নারী নিয়ে, আর এনসিপি ছিল কিন্তু এই যে সংবিধান সংশোধন, জুলাই সনদ, এগুলো নিয়েই ছিল, গণভোট এগুলো নিয়েই ছিল। তাই এখন সংসদে যেহেতু দুটো পক্ষই আছে, এটা নিয়ে কথা হয়, কথা চলছে সেটা। তবে আপনি বারবার টিকার কথা বলছেন, মান্নু ভাই, আমাদের ভুলে গেলে চলবে না, এই টিকার জন্য দায়ী কে আসলে? বাংলাদেশ কিন্তু এমন একটি দেশ, যে দেশ কিন্তু পোলিও নির্মূল হয়ে গিয়েছিল। টিকায় কিন্তু অসম্ভব সাফল্য বাংলাদেশ দেখিয়েছে। গত 2 বছরে বাংলাদেশে এমন কি ঘটনা ঘটলো যে অ্যান্টি মানে ভ্যাকসিনের কিন্তু ক্যাম্পেইন চলেছে। এটা আপনি আরো ভালো বলতে পারবেন একজন এনভায়রনমেন্টালিস্ট হিসেবে। অ্যান্টি ভ্যাকসিনের ক্যাম্পেইন চলেছে, ভ্যাকসিন দেয়া কিন্তু বেদাত, ওই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। আপনি কি জানেন 2025 সালে 60% অনলি শিশু হামের টিকা পেয়েছে, আর 40% পায়নি। কারণ আমাদের যে কি বলবো, নোবেল প্রাইজ বিজয়ী যিনি ছিলেন আমাদের ডক্টর ইউনুস, উনি কিন্তু টিকা কেনেন নাই, নতুন টিকা কেনেন নাই। তাহলে এই যে টিকা, স্বাস্থ্য উপদেষ্টা খুবই মজার ছিলেন। স্বাস্থ্য উপদেষ্টা কে ছিলেন মান্নু ভাই? আপনি দেখেছেন তাকে কোনোদিন? মানে স্বাস্থ্য বিষয়ক বা কোনো অ্যাক্সিডেন্ট হলে বা যা কিছু হয়েছে, ওনাকে কিন্তু আমরা কখনো দেখি নাই। সব সময় ঘুরে ফিরে রিজওয়ানা হাসান বলেন, আসিফ নজরুল বলেন, মানে এই কয়টা চেহারাই আমরা দেখেছি। আমি পার্টিকুলারলি স্বাস্থ্য উপদেষ্টাকে চিনি না, রাস্তায় দেখা হলে চিনতেও পারবো না কোনোদিন। তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, এটার দায়ভারটা আসলে এই সরকারের না। মানে ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে এই সিচুয়েশন তৈরি করার জন্য আমি বলবো যে এটি ইন্টারিম গভর্নমেন্টের
একটি ফেইলিওর, তারা এই কাজটি করেছে। তাহলে যে শিশুগুলো মারা যাচ্ছেন এটি তার একটি ধারাবাহিকতা। আর যে কথাগুলো তার আপনি মানে বলছিলেন, অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ছিলেন বা যারা, এর একটা বড় অংশই হচ্ছে মানব কল্যাণে কাজ করা মানুষজন, যারা এবং এনজিও এই বা কারণে কি ছিল, আমরা যে বারবার বলি না যে গত 1.5 বছরে আপনার আমার এক্সপেকটেশনটা ছিল সেই রকম, কিন্তু সেটা একেবারে পড়ে গেল কেন, তারাও তো মাটিতে হচ্ছে মিশে গেল আসলে কেন? আসলে জুলাই সনদ নিয়ে এত ব্যস্ত ছিল যে হ্যাঁ। সম্ভবত টিকা কেন কেনার আপনার সময় মনে পায়নি। নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান উনি বলেছেন না যে 54 বছর এই দেশে রাজনৈতিক দলরা কি করেছেন, সো আগে সংস্কার পরে হচ্ছে ইলেকশন। তখন আমরা যারা একদম ডে 1 থেকে ইলেকশনের কথা বলেছি আমাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে স্বৈরাচারের দোসর হিসেবে। ইলেকশন চাওয়া মানে কিন্তু তখন একটা পাপ ছিল। এবং আপনি দেখেন ইলেকশনের আগের দিন পর্যন্ত কিন্তু আপনাকে মানুষ জিজ্ঞেস করেছে না কালকে ইলেকশন হবে কি। তার মানে এই সরকার গণতন্ত্রের পথে হাঁটা বাদ দিয়ে এমন একটি সমস্যা তৈরি করেছিল যে আমাদের মনোজগতে, মানে এখনো যেমন প্রধানমন্ত্রী বললেই কিন্তু হাসিনার চেহারা চোখে ভেসে ওঠে, ওই অবস্থা তৈরি করেছিল যে ইলেকশন বললেই হচ্ছে আপনি স্বৈরাচার, ইলেকশন হবে কিনা সেই জায়গায় আমাদের নিয়ে গেছিল। তাহলে এই সরকারটা আপনি দেখেন আড়ালে যে, মানে আপনি কি ডক্টর ইউনূসের কাছে এটা আশা করতে পারেন যে যিনি নোবেল বিজয়ী, যার মানে খ্যাতি সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তার দেশে তার সময়ে বাচ্চারা টিকা পাবে না, টিকা কেনা হবে না, অথবা তার সময়ে যিনি নাকি নোবেলটি পেয়েছে এই বাংলাদেশের প্রান্তিক নারীদের দিয়ে। আপনি বলেন তো, সামান্তা আছে, আমি আছি, আমরা যারা টকশোতে কথা বলেছি, নারীর সিচুয়েশন কোন জায়গায় গেছে, কি পরিমাণ সাইবার বুলিংয়ের শিকার আমরা হয়েছি, এটা কিন্তু অন্য কোনো সময় এই লেভেলে কখনো হয়নি। আপনি তখন দেখেছেন যে নারী অবমাননাকারীর গলায় ফুলের মালা দেওয়া হয়েছে, তারা প্রশংসিত হয়েছে। তাহলে ধরেন আমি সবসময় বলি কি যে বিএনপি তো বিএনপি, সে একটা পথে হাঁটছে, এবং এই বিএনপিকে কিন্তু আপনি একটা নর্মাল সরকার বলতে পারবেন না। কারণ এই যে ধরেন গত 15 বছর, তারও আগের 2 বছর এবং পরবর্তীতে আরও 1.5 বছর, মোটামুটি 19-20 বছরের একটা বিশাল বোঝা কিন্তু বিএনপির কাঁধে। আবার এই যে জ্বালানি সংকট, এখানে কি বিএনপির কোনো দায় আছে? নাই। কিন্তু এটা তো একটা ইন্টারন্যাশনাল একটা প্রবলেম। কিন্তু তারপর আপনি দেখেন ফিলিপিন্সে যে অবস্থা হয়েছে অথবা ইন্ডিয়াতে যে অবস্থা হয়েছে, বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত সেই জায়গায় যায়নি। আজকে বিকাল পর্যন্ত কিন্তু আমরা জানতাম জ্বালানি তেলের দাম বাড়ানো হবে, সেটাও কিন্তু করা হয় নাই, হয়তো হতে পারে পরে। তবে আপনারা যতই বলেন না কেন, যেমন সামান্তা বলছে সিন্ডিকেটের কথা, এটা তো অবশ্যই বাংলাদেশের সব জায়গাতে সিন্ডিকেট কিভাবে কাজ করে আমরা জানি। কিন্তু তারপরও আরেকটা জিনিস মনে রাখতে হবে যে নাগরিক হিসেবে আপনি আপনার কি দায়িত্ব পালন করেন। আপনি তেল কিনে বাসায় যাচ্ছেন, আপনি নাকি পাম্প করে তেল মানে বের করে আবার গ্যালনে করে তেলকে আপনি প্রিজার্ভ করে রাখছেন বাড়ির ভেতরে। মানে আজকে তো শুনলাম যে বাড়ি বাড়ি যে এটা নাকি চেকও করা হচ্ছে। তাহলে আপনি দেখেন একজন নাগরিক যিনি জানেন না যে একটা মানে তেল মজুত করে রাখা তার লাইফের উপর কত বড় রিস্ক। অথবা আপনি অনেকবারই বলছিলেন যে কি ঈদের সময় যে দুর্ঘটনাগুলো হয়েছে সড়ক পথে, আপনি বলেন তো নাগরিক হিসেবে আপনি যখন 5 জন পরিবারের ট্রেনের লাইনের উপর বসে থাকবেন, আপনি যখন জানেনই না যে ওখানে যাওয়া যায় না বা ওখানে বসা যায় না, তাহলে সরকারের তো আছেই, মানে সরকার বাংলাদেশে তো আপনি এখন পর্যন্ত 71 সালের পর থেকে আজকে পর্যন্ত এমন একটা সরকার দেখাতে পারবেন যে তার 1 মাস 2 মাসে কোনো ধর্ষণ হয়নি, কোনো মানে কি বলবো সড়ক পথে দুর্ঘটনা হয়নি? বাংলাদেশ তো এরকম স্বপ্নপুরী না মান্নু ভাই। না ঠিক আছে, কিন্তু ধরেন যে অনেকগুলো ঘটনা ঘটেছে, আমরা সেই আলাপগুলোতে আবার ফিরবো। অনেক ভালো গুছিয়ে বলেছেন আপনি, কিন্তু আমরা আবারও ওই যে মানে প্রথম সারি দ্বিতীয় সারির আলাপে ফিরবো, তার রাজনীতিতে ফিরবো। কারণ একজন মন্ত্রী নিজে দৌড়ে দৌড়ে কোথাও বাস স্টেশনে যাবেন কিনা টিকিট করতে, নাকি তার কতগুলো প্রতিষ্ঠান কাজ করবে, এই বিষয়গুলো আমরা খুঁজতে ফিরবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকুন আমাদের, চলমান দেখতে থাকুন। ফিরে এলাম আবার চলমানে। আমরা যেখানে ছিলাম আলাপ নিয়ে যে একজন মন্ত্রী আসলে কোনটা জরুরি করা, নিজে দৌড়ে দৌড়ে সেই আদিকালের মতো জনগণের কাছে কি দৌড়ে যাবেন, নাকি রাষ্ট্রের কতগুলো প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠানগুলো মন্ত্রীর হয়ে কাজ করবে। যেমন ভোক্তা অধিকার, সে আসলে টিকিটের দাম দেখবেন না, মন্ত্রী মহোদয় নিজেই দেখবেন। কোনটা আগে কোনটা পরে? সামান্তা শারমিন। আমি একটা প্রপোজাল দিব আজকে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের পার্টিগুলো তৈরি হয় পলিটিশিয়ানদের দিয়ে। এই পলিটিশিয়ানরা বেশিরভাগই দেখা গেছে যে খুব ভালো পড়াশোনা করা না, মাস্টার্স অনেকেরই নেই, অনার্সেরও অনেকেরই নেই। তাতে মনে রাজনীতি না, আমি আসতেছি প্রপোজালটাতে আসি।
আপনার ইরানে এই মুহূর্তে যারা সরকার দলে আছেন বা যারা এই যে আইআরজিসি থেকে শুরু করে যারা পুরো প্রকল্প পুরো যুদ্ধের সাথে পুরোপুরি ইনভলভ, পিএইচডির নিচে আপনি কাউকে দেখবেন না। সো কিভাবে একজন একাডেমিশিয়ান এবং কিভাবে একই সাথে সে পলিটিশিয়ান, এই মুনশিয়ানাটা অভ্যস্ত হইতে পারিনি আমরা। সো আমি একটা বিষয় দেখি যে আপনি যখন মন্ত্রী হন, আপনি যখন সচিব হন, আপনি যখন প্রতিমন্ত্রী হন, এই প্রত্যেকটা পোস্টের নির্ধারিত জব ডেসক্রিপশন থাকে সরকারের পক্ষ থেকে। এম আই রাইট? তাহলে সরকারের পক্ষ থেকে বলে দেওয়া থাকে যে আপনার কাজের আওতা এতটুকু, আপনি এটা 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 করবেন। আপনি একটা চাকরি করছেন বেসিকলি, নাথিং এলস। সো আমরা এটাকে বলি পলিটিক্স, যে মিনিস্টার হওয়াটা এটা পলিটিক্সের মধ্য দিয়ে এটা করতে হবে। ওকে ফাইন, আমার এটা তো কোনো আপত্তি নেই। বাট আমরা যেটা করে ফেলি যে পলিটিশিয়ানদের যেভাবে আসলে উঠার রাস্তা আছে আমাদের পলিটিক্যাল কালচারে, সেটা দিয়ে আপনি ভালো মন্ত্রী পাবেন এটা এক্সপেক্ট করাটা ভুল। এখন আমরা এখানে যেই ধরনের মন্ত্রী প্রতিমন্ত্রী দেখছি বাংলাদেশে সবসময়ই দেখে এসছি, এবং বিএনপির মনে হয় সবচেয়ে কোয়ালিফাইড খলিলুর রহমান, যিনি টেকনোক্র্যাট, মানে উনি দলেরই না। কিন্তু উনি তো রাজনীতিবিদ না, উনি তো টেকনোক্র্যাট হিসেবে। আমি এটাই বলছি যে এইখানে বিএনপির লজিকটা হচ্ছে উনি অনেক বেশি ক্যাপাবল, আবার অন্য জায়গায় উনি মন্ত্রী বানাচ্ছেন, প্রতিমন্ত্রী বানাচ্ছেন অদক্ষ অযোগ্যদের, কিন্তু পলিটিক্যালি যোগ্য। ডোন্ট গেট মি রং, আমি এখানে বলছি না ওনারা অযোগ্য। বাংলাদেশের পলিটিক্যাল কালচার যেটা, সেটার সাথে বুদ্ধিবৃত্তিকতার কোনো সম্পর্ক নাই। এটা তো আমাদের পলিটিশিয়ানরা আকার করেছে, মানে ওনারা তো এটা এস্টাবলিশ করেছেন। আমরা যদি টেকনোক্র্যাট মন্ত্রীদেরকে বেশি উৎসাহিত করি তাহলে বিরাজনীতিকরণ প্রক্রিয়ার ভিতরে ঢুকে যাব কিনা। না, এইটা আমাদের একটা জাতিগত রিয়েলাইজেশনে আসতে হবে যে কেন যারা একাডেমিক্যালি সাউন্ড এবং একই সাথে বুদ্ধিবৃত্তিকতায় সাউন্ড, তারা কেন পলিটিক্সে আসতেছে না, এবং তাদেরকে গড়ে তোলার মেকানিজম নাই কেন আমার পার্টিগুলোতে। এখন আসেন যে এখন এই পার্টিগুলো তো ধরেন আপনি ইরানের উদাহরণ দিলেন, ইরানে আসলে যেইভাবে রেজিমেন্টেড প্রসেস, মানে পলিটিক্যাল পার্টিগুলোর যেভাবে ক্যাডার ভিত্তিক রাজনীতির প্রসেস, আমাদের এগুলো তো প্যাটার্ন ভিন্ন। ভিন্নতা তো আছেই, এই জন্য প্রবলেমও আছে। ভিন্ন ভিন্ন প্রবলেমে তো আমরা পড়বই। আপনি যখন এটা তো আমি অন্যভাবেও বলতে পারতাম, আমি আমাদের সড়ক মন্ত্রীকে অনেকগুলো ব্যাশিং করতে পারতাম, অনেকগুলো কথা বলতে পারতাম, আমার বলা উচিতও, কিন্তু এটা কমন কথা, এটা রেটরিক। আমি বিরোধী দলের জায়গা থেকে আমি তাকে আটকাবো, তার একটা ফল্ট পাইলে আমি তাকে ধরবো, এটাই আমার অভ্যাস, মানে বিরোধী দলের জায়গা থেকে। কিন্তু ক্রিটিকটা কোথায়, যেটা দিয়ে আপনি সলভ করতে পারবেন ওয়ান্স অ্যান্ড ফর অল, ওই ক্রিটিকটা কোথায়? এবং মানে সড়ক মন্ত্রী আসলে তো এই অবস্থার পরে ওনার তো পদে থাকার কথা না, উনি তো পদে আছেন এবং থাকবেনও মনে হচ্ছে। বাংলাদেশে ওই সংস্কৃতি নাই যে কেউ মারা গেল বা মন্ত্রী মহোদয় নিজে নিজে পদত্যাগ করে ফেলবেন। মানে এক একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য যখন ডেমোক্রেসি কি এটা আলাপ করেন, সংসদে যখন বলেন ডেমোক্রেসি সম্পর্কে তাদের কি আইডিয়া, যখন শেখান তখন কিন্তু কম শেখান না। আচ্ছা, আমরা এই ব্যাপারে একটু মানে সামান্তা একটা আসলে প্রস্তাবনায় দিয়েছেন এবং মানে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে উনি কথা বলছেন, যদি আমি বুঝে থাকি ওনার কথা। অধ্যাপক নাহারিন, আপনি কি এই ব্যাপারে কিছু যোগ করতে চান বা কিছু বলতে চান? অবশ্যই যোগ করতে চাই। সামান্তার প্রতিটা কথায় যুক্তি আছে, কিন্তু আমি বলবো যে আরেকটু মানে ওয়াইডলি, মানে বলে না একটু ওয়াইডলি জিনিসগুলোকে দেখার চেষ্টা করা। আপনি কি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সরকার প্রধানকে দেখেছেন যিনি মন্ত্রীদের একটা টাইম লাইন দিয়ে দিয়েছে যে 180 দিন আপনার জন্য বরাদ্দ? 180 দিনে ওই যে আমরা যেটা বলছি যে সামান্তা বলেন থেকেই যাবেন, আমরা জানি না, কারণ 180 দিন বলা হয়েছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে উনার উপদেষ্টাদের মধ্যেও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সবার কাজকে মনিটর করা। তাহলে আপনাকে একটা গোল সেট করে দেওয়া হয়েছে যে 180 দিনের মধ্যে আপনি কি করলেন সেটা আমাকে দেখতে হবে, ভিজিবল হতে হবে, না হলে কিন্তু আপনি এই চেয়ারটাতে থাকবেন না। আমি মনে করি এটা রাজনৈতিক সংস্কৃতির একটা বিরাট পরিবর্তন। আরও কিছু বিরাট পরিবর্তন বিএনপির রাজনীতি সংস্কৃতিতে এসেছে, কিন্তু বিএনপি যেটা হয়েছে যে অনেক সময় আছে বিএনপি অনেক মানে কিছুকে সামনে আনতে পারে না। ইলেকশনের সময় এটাও আমাদের অনেক বলার ছিল যে বিএনপি অনেক কিছু করেছে, কিন্তু হয়তো অনেক দল এতটুকু করেই সেটাকে অনেক বড় করে বলতে পারে। বিএনপি এই জায়গাটাতে একটু পিছিয়ে আছে সবসময়। যেমন এখানে একটা জিনিস যুক্ত করে এর ভিতর দেখলাম যে বিরোধী জোট থেকে একজন বড় নেতা উনি বলেছেন যে প্রধানমন্ত্রী কথা বলেন না, মানে উনি কম কথা বলছেন, মানে অন্যরা কথা বলছেন, ওনার কথা বলা দরকার। মানে এটাই তো হওয়ার কথা। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি আপনি দেখেন, সবচেয়ে সমাদৃত এবং শ্রদ্ধেয় ছিলেন বেগম খালেদা জিয়া এবং তার পরিমিতি বোধের জন্য।
সবচেয়ে মানে বিতর্কিত হয়েছেন শেখ হাসিনা, তার পতনটিও হয়েছে তার মুখের কথার জন্য। পরিমিতি বোধ রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে বাংলাদেশের শেখ হাসিনা যেমন ছিল, যে কথাটা সামান্তা বলছিলেন যে বাংলাদেশে ওই যে মন্ত্রীরা কেন, মানে তার তো জব ডেসক্রিপশন আছে, কিন্তু জব ডেসক্রিপশনের বাইরে যেও আপনি কেন বেশি কিছু করতে চান? কারণ ওই যে আমাদের ক্ষমতার বলে ওই মাইন্ডসেট আপটা আছে যে সব কিছুর মূলে হচ্ছে প্রধানমন্ত্রী, তাকে তুষ্ট এখানে করতে হবে। একটা ভালো কথা তুলেছেন, মানে দুটো উদাহরণ দিয়েছেন, খালেদা জিয়া এবং শেখ হাসিনা। কিন্তু আমি যদি এখানে বলি যে যেমন ধরেন এই গত কয়েকদিনে বেশ গরম আছে ডিপ স্টেটের আলাপ, তার আগে আছে আমাদের প্রধান উপদেষ্টার মানে মেটিকুলাস ডিজাইনের আলাপ, এখন আবার যুক্ত হয়েছে ১/১১ আলাপ। এবং ধরেন যে আপনি বলছেন যে মানে হয়ে যাচ্ছে, মানে উনি কম কথা বলতেন, কিন্তু এই সবগুলোই কি প্রমাণ করে? প্রমাণ করে যে একটি সরকার ফেলানোর জন্য একটি পরিকল্পিত রাজনীতি বা একটি ষড়যন্ত্র তৈরি করা হয়েছে, যদি আমি ডিপ স্টেট এগুলো আমরা মেনে নেই। তাহলে একই সাথে আপনার কাছে আসবো, তারপরে সামান্তার কাছে আসবো, যে এই যে আমরা যে জুলাই আন্দোলনের স্বতঃস্ফূর্ততার যৌক্তিকতার যে প্রশ্ন, মানে এই দুটো কি প্রশ্ন সম্মুখীন হয়ে পড়ে কিনা জুলাই আন্দোলন ইটসেলফ, এই যে ডিপ স্টেটের আলাপ, মেটিকুলাস ডিজাইন, এগুলোকে কেন্দ্র করে? শুনেন, মেটিকুলাসলি ডিজাইন বলে মানে ডক্টর ইউনূস যে ক্ষতিটা আমাদের জীবনে করে গেছেন, এরপরে গত ১.৫ বছর আমরা সব কিছুতে মেটিকুলাসলি ডিজাইন দেখেছি। এবং মেটিকুলাসলি ডিজাইন করে উনি মাস্টার মাইন্ড বলে উনি পার্টিকুলারলি একজনকে বা কাউকে সামনে আনার চেষ্টা করেছেন, যেটা আমি মনে করি তার রাজনৈতিক ক্ষেত্রে ভুল ছিল। এবং ডিপ স্টেটের কথা যেটা বলছেন, যিনি ডিপ স্টেটের গল্পটি আমাদেরকে বলছেন, আপনি বলেন যারা তারা তো জুলাই আন্দোলনের একদম নিজেদেরকে দাবি করেন সম্মুখ সমরের লোক, যে এই কথাটা বলছেন ডিপ স্টেটের কথা, তাদের মুখ দিয়েই তো এসছে নতুন বন্দোবস্ত। যদি নতুন বন্দোবস্তই হয়, যদি তাই হয়, তাহলে যখন আপনি ক্ষমতায় যেয়ে ক্ষমতার মসনদে বসে আপনি দেখেছেন ডিপ স্টেটের গল্প চলছে, আপনি সেটা সাক্ষী, আপনি তখন কেন জনগণকে বললেন না? তাহলে কি আপনি জনগণের সাথে বেইমানি করেননি? বা তখন যখন আপনার পিএসকে নিয়ে অনেক কিছু হয়েছে, তখন আপনি কেন কথা বলেন না? তাহলে ক্ষমতার বাইরে গেলে ডিপ স্টেট বলেন, মেটিকুলাসলি ডিজাইন বলেন, বা সাখাত সাহেবের ইন্টারভিউ বলেন, অনেক কিছুই হতে পারে। যে প্রসঙ্গে আমি ছিলাম, আমার মনে হয় এটা শেষ করাই দরকার, যে কথাগুলো সামান্তা বলছিলেন যে এডুকেটেড মানুষদের সাথে রাজনীতির একটা ব্যালেন্স করা, এবং যে কথাটার মধ্যে আমি ছিলাম যে বিএনপি হয়তো এটা বলতে পারে নাই। আমার কাছে, আপনারা হয়তো জানেন না, আমি খুবই ইনসিগনিফিক্যান্ট পার্ট ছিলাম সেটার। বিএনপি কিন্তু ম্যাসিভ কিছু পলিসি করেছে, এবং আমি এটা সব জায়গাতে বলতাম, এটা বিএনপির কোনো রাজনৈতিক ইস্তেহার ছিল না, ইলেকশনে জেতার জন্য ছিল না, এটা প্রায় ১.৫-২ বছর ধরে বিএনপি কাজটি করেছে। এবং প্রত্যেকটা পলিসিতে, তার এডুকেশন পলিসি বলেন, আমি সেটার পার্ট ছিলাম, এনভায়রনমেন্ট পলিসি বলেন, বা যে কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড যেগুলো আপনারা দেখছেন, প্রত্যেকটা রোড ম্যাপ সহ বিএনপির করা আছে। তো তার মানে এইটাকে তাহলে বিএনপি যে পলিসি তৈরি করেছে, এইটাকে কি আমরা মেটিকুলাস ডিজাইন বলতে পারবো? না, কেন? এটাও বলতে পারবো না। না, আপনি কেন? শুনেন, মেটিকুলাসলি ডিজাইন আর একটা দেশের জন্য দেশটা কিভাবে চলবে, আপনি সেই পলিসি তৈরি করছেন, তাকে যদি আপনি একই পাল্লায় মাপেন, তাহলে আমার মনে হবে যে আপনি শুধু আমরা এই আলাপে বিতর্কের জন্য ফিরবো, বলছেন। এই আলাপে ফিরবো, এটা একটি প্রসঙ্গ, এই আলাপটা খুবই জরুরি, কিন্তু তার আগের যে আলাপটা ডিপ স্টেট এবং মেটিকুলাস ডিজাইন, এবং তার সাথে যে জুলাই আন্দোলনের যৌক্তিকতা এবং স্বতঃস্ফূর্ততা যে প্রশ্নবিদ্ধ হয় কিনা, মানে সামান্তা আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় ডিপ স্টেটটা তো আসলে আমরা সংসদেই দেখতে পাই, এটা তো মানে ডিপ স্টেটই আসলে। আপনি একটা মানে সংসদকে কি আপনি ডিপ স্টেট হিসেবে দেখছেন এখন? না, আমি তো দেখতেছি, মানে এই ষড়যন্ত্র যখন ওপেনে হয়, তখন আমি এটাকে শুধু শুধু কেন গোপন বলতে যাব? মানে আরেকটু যদি টু দা পয়েন্ট করেন, ষড়যন্ত্র আপনি কোন জায়গায় আপনি দেখছেন? একটা গণভোটের ব্যাপারে বিএনপি কি না করেছে? তারেক রহমান নিজে বলেছেন না যে আপনারা হ্যাঁ দিয়েন, অনুরোধ করছি আপনারা হ্যাঁ দিয়েন। এবং সংস্কার পরিষদের শপথ যে নিবেন বিএনপি, সেই বিষয়ে তো সালাউদ্দিন আহমেদের বক্তব্য সম্ভবত আপনার এখানে কেউ একজন রেকর্ড শুনিয়েছিল। সো এইটা তো আমরা চোখেই দেখেছি, এবং এখন পুরোপুরি উল্টো কাজটা করতে দেখছি। আমি একটু মানে আপা জানতে চাই, এটা কি পুরো উল্টো না যা বলা আমি হয়েছে? আসলে এখানে একটা কথা বলতেই চাই, সেটা হচ্ছে যে গণভোট নিয়ে বা বিএনপির এই যে জুলাই সনদ নিয়ে, বিএনপি তো নোট অফ ডিসেন্ট সবসময় ছিল। আপনি আমাকে বলেন বা সামান্তাকেও কিন্তু বলি, সংস্কার পরিষদের শপথটা না নেওয়ার বিষয়টা তো এটা ছিল। আমি বলি, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি যে সব পয়েন্টে নোট অফ ডিসেন্ট ছিল, ডে 1 থেকে ছিল, এবং বিএনপি কিন্তু শেষ পর্যন্ত তার ওই স্ট্যান্ডটাতেই ছিল। কিন্তু যখন গণভোটের ইস্যুটা আসলো,
তখন কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্টকে কিন্তু কোনো গণনার আপা, মধ্যে ওই না এনে- বিষয়গুলো তো হয়ে গেছে, না, সেটাই তারপরে তো বলছি, হ্যাঁ চাওয়া হয়েছে। ওইভাবেই আসছি না, তারপরে হ্যাঁটা চাওয়া হয়েছে। সামান্থা, এটাও কিন্তু বুঝতে হবে যে বিএনপি কিন্তু প্রথম থেকে একটা দল ছিল, যেটা আপনার দলও ছিল না। বিএনপি ইলেকশন চেয়েছে, যে কোনোভাবেই হোক বিএনপি ইলেকশন চেয়েছে, তো তখন বিএনপি গণভোটটাকে মেনে নিয়েছে, কিন্তু ইলেকশনের খাতিরে আবার বিএনপি কিন্তু এমন অনেক কিছু মেনেছে যেটা বিএনপির মানার কথা না, যে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা কিন্তু সবকিছু সিম্পল একটা জিনিস যে আমরা বলেছি যে সংস্কার পরিষদের শপথ আমরা নিব এবং আমরা গণভোটে হ্যাঁ চাই। এই বিষয়টা কিভাবে উল্টে গেল ক্ষমতা পাওয়ার সাথে সাথে? ক্ষমতা পাওয়ার সাথে সাথে সেটা না, তো বিএনপি সামান্তা, ওই আলাপে আমরা যাব, কিন্তু তার আগে আমার জানার বিষয়, কারণ আমি নিজেও জুলাই আন্দোলনকে খুব কাছ থেকে দেখেছি, যে জুলাই আন্দোলন তাহলে কি মেটিকুলাস ডিজাইন করেই কি আমরা ওই সরকারকে ফেলে দিয়েছি, বা ডিপ স্টেট চেয়েছে বলেই কি ওই সরকারটি পড়ে গেছে এবং তারা বিদায় হয়েছে, এবং এইখানে যে এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষ রাস্তায় নামলো, মানে সেইটা কি তাহলে এই ডিজাইনের অংশ হয়ে গেল এই মানুষগুলো, নাকি তার স্বতঃস্ফূর্ততা ছিল? মানে এটা ডিম পারে হাসে খায় বাগদাসে, এরকম বিষয়। রক্ত দিয়েছে আমার দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, এটা একদম পুরোপুরি আবার রিপিট হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় যা হয়েছে, আওয়ামী লীগ যা করছে, ওই জিনিসটা পুরোপুরি রিপিট করতেছে। কিছু মানুষ আপনাকে জীবনে, তাহলে কি আমরা কি এনসিপি কে কি, আমি জানি না আপনি রাগ করবেন কিনা আমার কথাটা, আপনি বলেন, আমি কোনো কিছুতে রাগ করব না। ওই সময় মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ নিজের করে ফেলেছে, এখন কি এনসিপি কি পুরো জুলাইকে নিজের করে ফেলছে? আপনি আমাকে একটা কমেন্ট দেখান, একটা কমেন্ট প্লিজ। যে এনসিপি আমাদের একার, মানে এনসিপি কোনোদিন বলেছে গণঅভ্যুত্থান আমরা করছি? আমরা বলছি গণঅভ্যুত্থানের মধ্য থেকে উৎসারিত উদ্ভূত একটি দল। প্রতিবাদ করেছে কখনো যে তাদের সম্পর্কে যখন বলা হয়েছে, আপনি বলা হয়েছে সম্মুখ অহরহ সমর, পাবেন। বলা আমার হয়েছে ধরেন আমার দলের মাস্টারমাইন্ড, প্রতি এগুলোর না, মানে মাস্টারমাইন্ড যাকে বলা হয়েছে ওনার কাছ থেকে প্রতিবাদ আসছে। এনসিপি তে না, জয়েন তবে করেন। এনসিপি এখানে যেটা হচ্ছে, এনসিপি হয়তো সরাসরি এটার মানে অধিকার বা এটার মানে It's a সম্পত্তির perception. না, যেমন সম্পত্তির ধরেন যে মতো তারা এটা দাবি করে আসিফ- নাই, কিন্তু মান্নু ভাই যেটা হয়েছে যে এনসিপি অনেককেই মানে একদম নিশ্চিহ্ন করে দিচ্ছে, আপনি এটার মধ্যে কোনো পার্ট ছিলেন না, এরকম করে তো অনেক রাজনৈতিক দলকে বা বিএনপিকেও কিন্তু অনেক, ইভেন তারেক রহমানকে নাম ধরেই বলা হয়েছে যে উনি এনসিপি, এটা বললেন এনসিপির একজন, আমার মনে হয় সাইফ মুস্তাফিজ অর সামথিং, তিনি বলেছেন, আমার মনে আছে তিনি বলেছেন, লন্ডনের রুমের ভিতর, ঠান্ডা রুমের ভিতর বসে কি জুলাই আন্দোলন আপনি করেছেন? তাহলে সামান্তা যখন এটা বলছে যে এনসিপি কখনো এটা বলে নাই, আপনি ডিরেক্টলি জিনিসটার অধিকারের আদায়, মানে আপনি নিজের দিকে না আনলেও আপনি ইনডিরেক্টলি অন্য সবাইকে ম্লান করে দেওয়ার একটা চেষ্টা ছিল এনসিপির। এইটা তো পলিটিক্যালি হবেই। তো সবই তো পলিটিক্যাল তাহলে। না না না, একটা জিনিস হচ্ছে আওয়ামী লীগ কি বলেছে আপা, আপনি যদি মনে করে থাকেন, আওয়ামী লীগের বিষয়টা ছিল মুক্তিযুদ্ধ আমরাই করছি। ওখানে কি ছাত্র শ্রমিক জনতা কিছু ছিল? সামান্তা, এটা কিন্তু আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস এবং গত 15 বছরে। সো এনসিপি যদি ধরেন 6 মাসে এটা বলা শুরু করে, তাহলে এনসিপি ভবিষ্যতে যে আরেকটা বলবে না। বলার কোনো আমি এনসিপির একজন দায়িত্বশীল নেতা, এবং আমার একটা মানে আমি প্রমিনেন্ট না হতে পারি, আমার পোস্ট প্রমিনেন্ট। আমি আমার জায়গা থেকে বলছি, এনসিপি কখনোই গণঅভ্যুত্থানে একক দাবিদার কখনোই হবে না। এই গণঅভ্যুত্থানে সকলেরই সমান অংশগ্রহণ আছে, তবে পলিটিক্যাল পার্টির চেয়ে অন্যদের অংশগ্রহণ অনেক বেশি। কিন্তু কথা হচ্ছে কি, যেমন ধরেন যে যদি গণঅভ্যুত্থানের দাবিদার কেউ হয়ে থাকে, সাধারণ মানুষ যারা আপনার কাছে আপনার যে ওই যে মেটিকুলাস ডিজাইনের যে নির্ভরতা, আমি একটু শেষ করি, যে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে যে নির্ভরতা, আর 2 দিন চালাও আর 5 দিন চালাও হয়ে যাচ্ছে, এই নির্ভরতা জেনে শুনে মানুষ প্রাণ দিতে আসে না। মানুষ আপনার ওই প্ল্যান জানে না, আপনি শুধু প্ল্যানটা কাজে লাগান, কেউ হয়তো এই প্ল্যানটা কাজে লাগায়। এটা ঠিক বলেছেন। এই গণঅভ্যুত্থান, এই মুক্তিযুদ্ধ, বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ এবং এই গণঅভ্যুত্থান এবং 90-এর গণঅভ্যুত্থান, এগুলো মানুষের অর্জন। 90-এর গণঅভ্যুত্থানও পলিটিক্যাল পার্টির অর্জন না, এটা মানুষের অর্জন ছিল। মানুষ পলিটিক্যাল পার্টিকে তার ম্যান্ডেট দিয়েছিল বলে তারা সফল হয়েছিল। কিন্তু এই 2টা গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার দায় নিতে হবে এখন বিএনপিকে। এই ইতিহাসকে আমি মুছে ফেলতে পারবো? আপনি পারবেন? বিএনপিকে দায় নিতে হবে আমি বুঝলাম না, কারণ হচ্ছে সামান্তারা যেমন খুব জোর গলায় দাবি করেন যে এনসিপি এটার একক মানে মালিকানার দিকে যায় নাই, আপনি কি বিএনপির কারো মানে বলতে পারবেন যে একক মালিকানা, যে বিএনপি এটা করেছে? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন বিএনপি একটি বিশাল দল,
সেই বিশাল দলের এখন যেমন ধরেন যে সিচুয়েশনে যাচ্ছে, গত 15 বছর যেমন সবাই আওয়ামী লীগ হয়ে গেছিল, এখন কিন্তু আমার মনে হয় যে 90-95% সামান্তা মানুষও একটু শেষ করুক, যে সে যেহেতু বলছে যে ব্যর্থ করেছে, মানে একটা দুটো নিশ্চয়ই উদাহরণ সে দিবে, মানে সে যদি একটু শেষ করতে যদি পারে। হ্যাঁ সামান্তা মানে যদি উদাহরণ দেয় যে আমার মনে বিএনপি হয় যে কিভাবে তাকে এটাকে একটু শেষ করতে হ্যাঁ, দেয়া উচিত কিভাবে নয়। আমার কাছে মনে হয় যে না সমস্যা নেই, আমি আজকে মনে মানে হচ্ছে হ্যাঁ, যে এটা তো আমরা কথা বলি, এইভাবেই অসুবিধা কথা নেই। আমি বলাটা usually better, interrupt হ্যাঁ, করি হ্যাঁ। না বা বলতেও বলি না। আমি আজকে একটু জানতে চাইলাম, আমার নিজেরও এটা অবাক যেমন বিষয়ের একটা আপনি কিন্তু কোশ্চেন একটা যে অভিযোগই করেছে, খুব বড় অভিযোগ, কিন্তু 90 আমি এই অভিযোগটা ব্যর্থ BNP করেছে বিরুদ্ধে করতে বিএনপি চাই না। এবং জুলাইকেও ব্যর্থ করছে আপনি বিএনপি। শুনুন, আমি বিএনপি কে এই অভিযোগটা করতে চাই না। তো ধরেন আমি বিরোধী দল হিসেবে আমার কিন্তু রেসপন্সিবিলিটি আছে। আমি প্রথমত আমি তাকে একটা গুড ফেইথে তাকে আমি গভর্নমেন্টটা পরিচালনা করতে দিতে চাই। ইভেন এই জ্বালানি সংকটে এই সিন্ডিকেট এভরিথিং সহই আমি চাই যে সহযোগিতা করতে। কিন্তু আপনি যখন কোনো কিছুই ওপেন করেন না, তখন তো সহযোগিতা বন্ধ হয়ে যাবে। আপনি যখন আরোপ করবেন, এই পুরো সংসদে একদম জোর করে আরোপ করা হচ্ছে এই জুলাই সনদকে বাস্তবায়নের প্রক্রিয়াটা যেন দীর্ঘসূত্রিতায় হয়। আমাকে এখন চয়েস করতে হচ্ছে যে আমি হাম নিয়ে কথা বলবো, আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো, নাকি জুলাই সনদ নিয়ে কথা বলবো। এই চয়েসের মধ্যে তো আমার থাকার কথা না। অ্যাজ এ বিরোধী দল আমার তো চয়েস করার কথা যে আমরা সবাই জনগণের জীবন মান উন্নয়নের জন্য কথা বলবো, আমি আমার এলাকা নিয়ে কথা বলবো, আমি আমার শিশুদেরকে নিয়ে কথা বলবো, আমার নারীদের কি কি অবস্থা আছে তাদের কর্মসংস্থান নিয়ে আলাপ করব। আমার তো এগুলো নিয়ে আলাপ করার কথা, কিন্তু আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে জুলাই সনদ। এখন দেখেন, আমি যদি আমাদের কালকের অধিবেশনে যদি আমরা হাম নিয়ে কথা বলা শুরু করি, আমরা যদি অন্যান্য সংকট নিয়ে কথা বলা শুরু করি, তখন জুলাই সনদের 12টা বেজে যাবে। এই কি সিনারিও না? আমি কি ভুল বলছি? মানে আমাদেরকে চয়েস করতে বাধ্য করা হচ্ছে। ইট ইজ নট এ ম্যাটার অফ চয়েস যে কোনটা আপনি পিছনের সারি না সামনের সারি। আপনার প্রসঙ্গে আমি ফেরত আসি, পিছনের সারি না সামনের সারি, এটা তো আমাদের পলিটিশিয়ানদের চয়েস করার জন্য না। জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে, 68% মানুষ যারা গণভোটে হ্যাঁ দিয়েছে। আপনি বিএনপিকে এটা বলতে অস্বীকৃতি জানাবে যে 40% বিএনপিকে ভোট দেয় নাই? বিএনপিকে তো ভোট দিয়েছে, তাহলে 40%-এর ম্যান্ডেটকে উনি অস্বীকার করবেন? আমি ধরে নিচ্ছি 40%, এটা আমার নিজের এস্টিমেশন, তার চেয়ে বেশিও হতে পারে যারা গণভোটে 68% হ্যাঁ দিয়েছে সবাই বিএনপিকে ভোট দিয়েছে, হতে পারে তো। তাহলে তারা কোন ভোটটাকে উনি মানে এটা পিক এন্ড চুজ করার দায়িত্ব নিচ্ছেন, কিন্তু এই ম্যান্ডেট উনি কোথায় পেলেন যে উনি পিক করবেন? উনি তো একসাথে দুটা ভোটে এগ্রি করেছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন সামান্তা শারমিন, যে আসলে মানে বিএনপি যদিও সংখ্যাগরিষ্ঠ হিসেবে সংসদে গিয়েছে, কিন্তু আসলে পিক এন্ড চুজের দায়িত্ব আসলে বা মানে সকল ধরনের অধিকার তার একার কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরেই আমরা অধ্যাপক নাহারিনের কাছে ফেরত আসব এই কথাগুলোরই উত্তর জানতে। আমাদের সাথেই থাকুন, চলমানের সাথেই থাকুন। ফিরে এলাম আবার চলমান নিয়ে। আমাদের আলোচনা চলছে। সামান্তা শারমিন যে প্রশ্নটা তুলেছেন, সংসদে যা চলছে, সংসদ আসলে নিজেই ডিপ স্টেটের ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং সেখানে পিক অ্যান্ড চুজ চলছে। তার মানে হচ্ছে যে সামনের সারি এবং পেছনের সারিও নির্ধারিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে। আসলে এই কথাগুলোকে অধ্যাপক নাহারিন কিভাবে দেখতে চান? আমি আসলে প্রথমে বলতে চাই যে সামান্থা বললেন যে 90-কে এবং 24-কে বিএনপি কি ব্যর্থ করেছে। আসলে হয় কি, মোটা দাগে এই ধরনের কথা আমি জানি না যে 90-কে কি করে বিএনপি ব্যর্থ করে দিল। এবং 90-এর আন্দোলনে মানে আপনি দেখেছেন তারপরে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসছেন, হ্যাঁ, বা সেই সময় তার যে ভূমিকা, বা আমি মনে করি যে 90-এর মাধ্যমেই কিন্তু বাংলাদেশের নারী নেতৃত্ব সরকারি জায়গায় মানে প্রতিষ্ঠিত হয়েছে, প্রধানমন্ত্রী আমরা নারী পেয়েছি। এবং কোন জায়গা থেকে 90-কে বিএনপি ব্যর্থ করে, দেখেন বিএনপি কিন্তু মোটা দাগে একটি রাজনৈতিক দল। বিএনপি কিন্তু কোনো মানে চার্চের ভেতর হওয়া বা কোনো প্রিস্টের দেয়া কোনো বাণী দেওয়ার কোনো দল না। প্রত্যেকটা দেশের রাজনৈতিক দলের যে ক্যারেক্টারিস্টিক থাকে, যেটি সামান্তাদেরও আছে, বিএনপিরও তাই আছে। এবং বিএনপি ভোটের রাজনীতি করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং 24-কে আমি যদি সামান্তাকে প্রশ্নটি করি যে 24-কে আমরা যত যাই আপনি বলেন না কেন যে এনসিপি নিজের হাতে নেয় না, কিন্তু 24-এর একটা বড় জায়গা জুড়ে কিন্তু জেনজিরা থাকবে, সামান্তারা থাকবে। তো আমি যদি সেই জায়গা থেকে বলি যে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম বা যা হওয়ার কথা ছিল, সেই স্বপ্নটা বা সেই জায়গাটাকে পুরোপুরি সামান্তারা না, আসলে এনসিপি বা হোয়াটএভার যারা, হ্যাঁ, তারা ব্যর্থ করে দিয়েছেন। কারণ আমরা তো ভেবেছিলাম যে আমরা প্রাচীন, আমরা হচ্ছে মানে
বরফ যুগের মানুষ, কিন্তু যারা নতুন আসছেন তারা আমাদেরকে অন্যরকম করে করবে, তাহলে আপনার কি স্বপ্নভঙ্গ হয় নাই? সেটার দায় কি সামান্তারা মানে এড়োতে পারেন? আর যে গণভোটের কথা আপনি বলছেন বা সংসদে কেন এই বিষয়গুলো না এসে, হাম না এসে, এটা না এসে শুধুমাত্র জুলাই সনদ, সেই কথাগুলো তো আমরা বলছি যে এই সনদগুলো বা এইগুলো নিয়ে কারা কথা বলছে বেশি? এখানে আমার একটা প্রশ্ন আছে, যেমন জি। গণভোট অধ্যাদেশ বাতিল হয়েছে কিন্তু গণভোট তো বাতিল হয় না, বাতিল হয়েছে কি? না, গণভোট তো বাতিল হয়নি, কিন্তু আপনি দেখবেন যে এখন গণভোট নিয়ে যেটা হচ্ছে, বা সামান্তা একটি প্রশ্ন করলেন যে কেন তারা শপথটি করলে না। বিএনপি যে শপথটি করবে না, কারণ বিএনপি প্রথম থেকেই কিন্তু সংবিধান মেনেই সবকিছু করার কথা বলছেন। যেহেতু সংবিধানে এটা নাই, এটা তো সালাউদ্দিন সাহেব একদম ক্লিয়ারলি প্রথম থেকেই বলেছেন, সেই কারণে তারা এটা করে নাই। দেখেন, এই যে সংবিধান নিয়ে আমরা এত কথা বলি, আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, এই জেনজিরা বা যারা 24-এর মানে অভ্যুত্থানের আগেও সংবিধান তো একটা মানে প্রেশাস একটা জিনিস হিসেবে ছিল। এমন কি হয়ে গেল যে এই সংবিধানকে একেবারে বাতিল করে দেওয়ার একটা চেষ্টা চলছে? হ্যাঁ, কিছু অধ্যাদেশের কথা আপনি বলতে পারেন, কিন্তু রাতারাতি এই সংবিধান মানা হবে না, এই সংবিধান নাই। সরি, খালেদা জিয়া কেন বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে? না, ওইটা সামান্থা, আমি আপনাকে ওটা বলছি যে আপনি যদি ধরেন, যেটা ইসলামিক রাজনীতির বেলাতেও হয়, কারণ কোনো একটা প্রসঙ্গে, যেমন আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আর যে রাজনীতিটা জামাতে ইসলামী করে, সেটা হচ্ছে যে একটা কোরআনের কোনো ভার্সেস, সেটার একটা লাইন তুলে নিয়ে আপনি সেটা নিয়ে একটা বিশ্লেষণে পড়ে যান যে তোমরা জিহাদ করো, কিন্তু তার আগে পিছে কি কাহিনী আছে সেটা আমরা জানি না। তো যে কোনো একটা প্রসঙ্গ, বা খালেদা জিয়া তো এই কথাও বলেছেন যে নিরপেক্ষ, শিশু এবং পাগল ছাড়া নিরপেক্ষ বলে কেউ নাই। হ্যাঁ, এরকম অনেক কথাই তো আছে। তো এখন আপনি যদি প্রতিটা কথা বলেছিল 15 অ্যামেন্ডমেন্ট নিয়ে, তো কোনো একটা কনটেক্সটে ধরে আসলে আমরা এটা বলতে পারি না। কিন্তু আমি মনে করি যে বিএনপির অবস্থান প্রথম থেকেই ক্লিয়ার ছিল। বিএনপি তার যে কথাগুলো বলেছে গণভোট নিয়ে বা যে নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপি সেখান থেকে সরে না, এবং বিএনপি সবসময় বলছে যে তারা সংবিধান মেনেই সবকিছু করতে চায়। যেহেতু সংবিধানে এটা নাই, ইভেন আপনি স্বাধীন মালিক যিনি, ওনার কথা আপনি শুনেছেন যে উনিও বলেছেন যে এইটা যদি নেওয়া হয় শপথটা, তাহলে অন্য কিছু কিন্তু ভ্যালিডেশনটা পাবে না। তো এটা তো একটা আইনের ভিত্তিও আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপির যে ডিসিশনটা, এটা আপনার কাছে সেটা পছন্দ নাই হতে পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু তার মানে এটা না যে বিএনপি 24-কে একেবারে শেষ করে দিচ্ছে, বিএনপি এটার সাথে বেইমানি করছে, তা না। বিএনপি আমি মনে করি তার যে স্ট্যান্ডটি প্রথম দিন থেকে ছিল, শেষ দিন পর্যন্ত সে সেখানে আছে। একটা প্রশ্ন আসছে, যেহেতু সংবিধান নিয়ে কথা আসছে, বারবারই বলা হচ্ছে যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, এটা বলা হচ্ছে। মানে আপনাদের দলীয় যারা সংসদে আছেন ওনারা বারবারই বলছে আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনার কাছে, আসলে কি 72-এর সংবিধান কি এক্সিস্ট করে? যদি 72-এর সংবিধান থাকতো, তাহলে 38 অনুচ্ছেদ অনুযায়ী তো ধরেন এখন যারা বিরোধী দল তারা রাজনীতি করতে পারার কথা না, মানে যেটা বড় বিরোধী দল, মানে 38 অনুচ্ছেদ অনুযায়ী ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে যে 72, কিন্তু 72 সংবিধান কি এখন আর আছে? কোথাও কি আছে যে আপনি ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে বারবার? আচ্ছা, আমি কি বলবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রথমত প্রত্যেকটা ইভেন্টের আপনার কমন একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। আপনি একটা ওই অ্যাকশনের মধ্য দিয়ে, ওই যে আপনি গণঅভ্যুত্থানে নামছেন, আপনি প্রোটেস্ট করতেছেন, আপনি কথা বলতেছেন, এবং আপনার যে সরকার পক্ষ বা অপ্রেসর, তাকে আপনি মেসেজ দিচ্ছেন যে দিস ইজ নট ওকে, আমি এটার জন্য সাইন আপ করি নাই, আমি বাংলাদেশের নাগরিক, আমি এটা চাই। সো প্রত্যেকটা গণঅভ্যুত্থানের, প্রত্যেকটা আপরাইজিং, প্রত্যেকটা ঘটনার একটা মেসেজ থাকে। এই মেসেজটা কিন্তু আজ মানে গণঅভ্যুত্থানের এই যে 24-এর মেসেজটা হুট করে আসে নাই। এর আগে 19-এর নিরাপদ সড়ক আন্দোলন, তার আগে 18 কোটা সংস্কার আন্দোলন, এটা কিন্তু পরিক্রমা আছে। আপনার প্রত্যেকটা ঘটনার মধ্যে দিয়ে আমরা কিছু মেসেজ থ্রো করেছি। শেখ হাসিনা ডিডন্ট গেট দ্য মেসেজ, এবং সে আসলে পরবর্তীতে আমরা যে এই মেসেজগুলো, তার সাথে কিন্তু আমরা কনভারসেশন আছি। আপনি নাগরিক পক্ষ আর সরকার যারা থাকে, যারা রুলিং পার্টি, তাদের এক ধরনের এই ইভেন্টের মধ্য দিয়ে কনভারসেশনটা হচ্ছে। এই কনভারসেশনের মধ্য দিয়ে কি উঠে আসে? 18 কোটা নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু প্রথম একদম পুরো মানে জেনারেশনের মধ্যে রাষ্ট্র সংস্কার বিষয়টা পপুলার হতে শুরু করে, এবং এটার পরিক্রমাটা এই যে দেখেন শেখ হাসিনা পপুলার হয়েছিল, কারণ আলাপটা তো 14 জনই কায়ুম আমরা সাহেবরা ওইটা নিয়ে, তুলেছেন। মানে ওটা তো পার্টিগত জায়গা থেকে, আমি বলেছি ইয়াং জেনারেশনের মধ্যে এটা পপুলারাইজ হয়েছে। আমি বলতেছি না যে পার্টি জায়গা থেকে অনেকেই এটা ক্লেম করতে পারবেন, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র চিন্তা ওনারা ক্লেম করতে পারবেন এটা, বাট আমি ইয়াং জেনারেশনের মধ্যে এর আগে এটা এই পরিমাণে ছিল না। একটা পর্যায়ে কিন্তু আমরা বুঝতে শুরু করি যে এই জায়গাটা যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে বিশাল পরিমাণ সংস্কার ছাড়া এটা সম্ভব না।
এক সময় তো কায়েম ভাইকে নিয়ে মানে এই রাষ্ট্রচিন্তাকে নিয়ে হাসাহাসিও করতো অনেক বোদ্ধারা, বিএনপির লোকজনও হাসাহাসি করতো, সেই মোমেন্টটা তো আমরা দেখেছি। এখন একটা পর্যায়ে এসে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই, এটা একটা কালেকটিভ সিদ্ধান্ত। আপনি যখন এই কালেকটিভ সিদ্ধান্তটা নেন তখন আপনি বুঝতে শুরু করেন নাহরিন আপা আমি যদি একই মাঠে প্রোটেস্ট করতে থাকি ফ্যাসিস্ট সরানোর জন্য, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা সামাজিক চুক্তি তৈরি হয়। একই সাথে যেহেতু আমরা রাজনৈতিক অ্যাক্ট করছি, একটা রাজনৈতিক চুক্তিও তৈরি হয়। এটা একটা বোঝাপড়া। এই বোঝাপড়াটা লিখিত রূপ দিতে হয়, কারণ একটা সময় তো আমি অস্বীকার করতে পারি, আমি ধরলাম নাহরিন আপা অস্বীকার করবেন না, উনি ভালো মানুষ, আমি তো খারাপ মানুষ হতে পারি। এই অস্বীকার যাতে করতে না পারে এই জন্য একটা চুক্তিতে আমরা যাই। এখন 90-এর সময় এরকম একটা চুক্তিতে তো গিয়েছিল 3টি দল, কিন্তু ওই চুক্তিটা যদি আমরা টপ টু বটম আমরা ইমপ্লিমেন্ট করতে পারতাম রাষ্ট্রের জায়গা থেকে, আপনার কি মনে হয় যে শেখ হাসিনা এইভাবে ফ্যাসিজম কায়েম করতে পারতো? না, সেটা ঠিক আছে, কিন্তু আচ্ছা, আমি ধরেন একটু যে সংবিধানের ক্ষেত্রে ধরেন 72-এর সংবিধান তো এখন এক্সিস্টই করে। এখানে আমি বলি 72-এর সংবিধান এটা একটা কনসেপচুয়াল ইস্যু এবং একই সাথে আপনার প্রতীয়মান ইস্যু। 72-এর সংবিধানের সাংবিধানিক জায়গাগুলো আমি আপনার এখানে প্রুফ করব না, কারণ এটা সংবিধান বিশেষজ্ঞের কাজ, যার কাজ তাকে করা উচিত। আমি যেটা বলবো 72-এর সংবিধানের বা এই সাংবিধানিক কাঠামোর, 72-এর সংবিধান না, আমি বলছি সাংবিধানিক বর্তমান কাঠামোর মধ্যে থেকে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। আপনি আমাকে একটা ইনসিডেন্টও দেখাইতে পারবেন না যেখানে শেখ হাসিনা সংবিধান লঙ্ঘন করেছেন। তার ব্যাখ্যা আছে, এখন তো বিএনপি ব্যাখ্যা দিচ্ছে না। সারা পৃথিবী থেকে কোনো ফুল প্রুফ মানে আছে, মানে ধরেন সোশ্যাল কন্ট্রাক্টের ভিতরে হয়েছে ফুল প্রুফ কোনো মানে উদাহরণ আছে যেটার ভিতর থেকে আমরা দীর্ঘদিন আসলে ধরে সাংবাদিকতা করেছেন, আপনার মনে হয় না এই যুক্তিটা এক ধরনের এসকেপিস্ট যুক্তি হয়েছে? না, আমি তো দেখি যে 15 বার 16 বার মানে এটা সংশোধনী। এখন এই যে পুরো জুলাই সনদটাকে সংশোধনী আকারে নিয়ে যাওয়া হবে। এবং আমি একটু মনে করিয়ে দিই আপা, নোট অফ ডিসেন্ট আছে দুদকের চেয়ারম্যান কিভাবে ঠিক করা হবে এটার ব্যাপারে, আপা নোট অফ ডিসেন্ট আছে পিএসসি চেয়ারম্যান কিভাবে ঠিক হবে এটার ব্যাপারে। এই বিষয়গুলো সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই চেয়ারম্যানগুলো যারা নিয়োগপ্রাপ্ত হন তাদের প্রাক্তন দুর্নীতি আমরা দেখেছি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং যেভাবে আসলে প্রশাসক নিয়োগ হচ্ছে, যেভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হলো, এই ঘটনাগুলো কিন্তু ভালো নির্দেশ দেয় না আমাদেরকে। মানে এখানে আমি একটা জিনিস অ্যাড করি যে আপনি যেটা বললেন যে এটাই তো একটা গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপি এটা চাচ্ছে, বিএনপি চেয়েছে যে তার পিএসসি কিভাবে নিয়োগ হবে সেটার মধ্যে সে নোট অফ ডিসেন্ট, এটাতে লুকাছাপি তার কিছু নেই। শেষ কথাটা এটা আমি ভুলে গিয়েছিলাম, থ্যাংক ইউ আপনাকে মনে করায় দেওয়ার জন্য। গণতন্ত্রের সৌন্দর্য এটাই, 68% জনগণ যখন আপনার হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে, আপনি জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করে সেটাকে আলোচনায় তুলতে পারেন না। পার্লামেন্ট ইজ নট সভরেইন, পিপল ইজ সভরেইন। যখন আপনাকে ভোট দেওয়া হয় তখন আপনাকে ওই কাজটা করতে হবে। পিপল ইজ গিভিং ইউ ম্যান্ডেট টু ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি যদি এখানে এখন একটা প্রশ্ন করি যে গণভোটে যে ফলাফলটা আসলো সেটা কি প্রশ্নবিদ্ধ হয়নি? সেটা কি হয়েছে? মানে একটা দেশে ভোট হলো, তারপরে আপনি বলছেন যে 2 লক্ষ ভোট কমে গেল। এখন আমি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে 2 লক্ষ ভোট, একটা ভোটও যদি এদিক ওদিক হয়, আমি যদি এই প্রশ্নটা তুলি যে আমি মনে করছি যে একটা ভোট আপনি কেন পরের দিন বলছেন বেশি পড়েছে, তার মানে হচ্ছে এখানে কোনো একটা সমস্যা হয়েছে। এই প্রশ্নটা কি একজন তুলতে পারে না? এই প্রশ্নটাও তো তুলতে পারে। তাহলে হ্যাঁ, তাহলে আমরা যত গণভোট বলছি, আমরা কেন গণভোটের বাস্তবায়নে বিএনপিকে একবার এখন বলে দিয়েছে যে গণভোটের বাস্তবায়ন তাদের হবে না, এখন আলোচনা চলছে। বিএনপি কিন্তু এখন পর্যন্ত তার কোনো ডিসিশন জানা নেই। যখন একটি দল সরকারে এসেছে মাত্র 45 দিন এবং সে এখনো তার সংসদে এটা নিয়ে আলোচনা করছে এবং ফার্ম কোনো ডিসিশন আমরা জানি না, তখনই তাকে কাঠগড়ায় দাঁড় করে বলাটা আমার মনে হয় না খুব বেশি সমীচীন। এবং আমি মনে করি যে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যদি এখন বলি যে গণভোটে 2 লাখ ভোট এদিক ওদিক হয়ে গেল, সেই গণভোট নিয়ে আমি প্রশ্ন তুলি, এটা তো আমি বলতেই পারি। তো তাহলে কোন যুক্তিতে আপনি এই গণভোটটি একেবারে নিরবিচ্ছিন্ন হয়েছে, একেবারে এটার মধ্যে কোনো প্রশ্নই নাই, এটা বলতে পারেন না? কারণ আমি মনে করি একটা ভোটও অনেক মূল্যবান এবং একটা জাল ভোট পড়াটাও হচ্ছে মানে অনেক বড় প্রশ্ন তৈরি করে। সংবিধানের ভেতরে রেখেই সংস্কার সম্ভব কিনা। হ্যাঁ, এবং আরেকটা কথা মান্নু ভাই বলি, সামান্থা অনেক স্বৈরাচারের কথা বলছিলেন, তো ফ্যাসিস্টের কথা বলছিলেন। আপনি কি এটা বিশ্বাস করেন যে ফ্যাসিস্ট হওয়ার জন্য সংবিধানকে আপনি একদম ধর্মগ্রন্থের মতো পবিত্র করেন, তারপরও যিনি ফ্যাসিস্ট হন তাকে সংবিধান যতটা না প্রভাবিত করে, তার
ফিরে এলাম আবার, একই আলাপ করছি আমরা অনেক দিন ধরে যে আসলে কি করে ফ্যাসিস্ট না তৈরি হতে পারে, কোন সংস্কার প্রক্রিয়ার ভিতর থেকে। আমরা ওই আলাপে যাব এখন সামান্তা শারমিনের কাছে, কিন্তু তার আগে আমি সামান্তা শারমিনের সাথে আরেকটা জিনিস যুক্ত করে নিতে চাই। আমাদের মন্ত্রীদের অতিকথনকে আসলে বর্তমান প্রধানমন্ত্রীকে সুবিধা দিচ্ছেন না বেশি অসুবিধাই তৈরি করছেন, এবং বিশেষ করে তার কন্যাকে নিয়ে যে কথাগুলো আমাদের এক মন্ত্রী বললেন এবং সেইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেল, এই বিষয়টা নিয়ে সামান্তা শারমিন কিভাবে বলতে চান? আমি প্রধানমন্ত্রী কন্যা জায়মা রহমানের কাছে আমার একটা বার্তা আছে। আমি তাকে বলতে চাই যে বাংলাদেশের নারীরা মনে করে না যে আপনি রাজনীতিতে আসাটা কোনো খারাপ কিছু, বরঞ্চ যারা রাজনীতিতে নারীরা আছে, ইরেসপেক্টিভ দেয়ার আইডিওলজিজ অ্যান্ড এভরিথিং, তাদেরকে অ্যাটাক করা হবে। বাংলাদেশে এই ধরনের একটা ব্যাটাগিরি এটা চালু হয়েছে। এই ব্যাটাগিরিটা শুধুমাত্র নারীদের বিপক্ষে না, এবং এটা আমি বলবো যে এটা তাদেরকে পাওয়ার টিকানোর জন্য পুরুষরা অসহায়, পুরুষ পলিটিশিয়ানরা এক ধরনের অসহায়ত্বের মধ্যে পড়েছেন। এবং আমার কাছে মনে হয় যে আমি জায়মা রহমান সহ আমি বলবো যে আমরা অনেক নারী পলিটিশিয়ান নতুন করে তৈরি হচ্ছে। আমি পুরো উদ্যোগটাকেই খুবই স্বাগত জানাই, কিন্তু একই সাথে জায়মা রহমানকে আমি এটা আহ্বান জানাবো যে আমাদের নারীদের নানান রকমের পলিটিক্যাল স্পেকট্রামে নানান প্রবলেম আছে। আমরা চাই যে উনি দ্রুত এই জায়গাটা মানে বুঝতে পেরে কিভাবে আমরা নারীদের সাথে একসাথে আমরা নারীদের রাজনীতিটা করতে পারি সেই বিষয়ে উনি উদ্যোগী হবেন। কিন্তু এটা দলের চেয়ে ঊর্ধ্বের আপনার কাছে কি এটা মনে হয় না যে এই যে আমাদের মন্ত্রী মহোদয়ের অতিকথন একটা বাইনারি অপোজিশন তৈরি করেছে? উনি মানে জাইমা রহমানকে প্রোগ্রেসিভ দেখাতে গিয়ে আমাদের মানে প্রধানমন্ত্রীকে সে হচ্ছে পুরনো পুরুষদের মতো, পিতার মতো দেখাচ্ছে, যে আসলে তার কন্যাকে খেলতে দিতে চায়নি। মানে আপনি যখন বিনয়ে হাত মুচড়াতে মুচড়াতে নত হয়ে যাবেন তখন এই ধরনের দু একটা কথা বলে ফেলবেন, এবং সেটা উনি বলেছেন, ওনার কৃতকর্মের দায় তাকে নিতে হবে। অতিকথন তো অবশ্যই একটা সমস্যা, এবং আমি এটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে অদ্ভুতভাবে অতিকথন, পপুলিস্ট কথনকে মূল পলিটিক্যাল আইডিয়া এবং রেসপন্স হিসেবে এখানে দেখা হচ্ছে। এটা খুবই আমাদেরকে একটা একটা ভ্রষ্ট পথে নিয়ে যাওয়ার চেষ্টা। খুবই ভালো বলেছেন সামান্তা, এবং সামান্তা খুব মানে একদমই স্বাগত জানিয়েছেন জাইমা রহমানকে। আমরাও স্বাগত জানাই চলমানের পক্ষ থেকে। আমরা আশা করবো যে জাইমা রহমান একদিন আমাদের এখানে এসে আমাদের সাথে কথা বলবেন। আমরা যেতে চাই অধ্যাপক নাহারিনের কাছে। নাহারিন, আমি যেই প্রশ্নটা করছিলাম প্রথম থেকেই যে মানে প্রথম সারির রাজনীতি, দ্বিতীয় সারির রাজনীতি, এখন আমাদের এই মন্ত্রী মহোদয় আসলে কি জাইমা রহমানকে প্রথম সারিতে নিতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে দ্বিতীয় সারিতে তুলে ফেললেন কিনা? না, আসলে বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখতে চাই। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে অতিকথন, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, যে পরিমিতি বোধটা খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা সময় হয় কি যে অনেক দিন তো আসলে এরা মন খুলে কথা বলতে পারে না, বা বেশিরভাগই টকশো করেছে। সো টকশো মানে ময়দানে কথা বলা আর একটা চেয়ারের একটা গ্র্যাভিটি থাকে, কোথায় কি বলতে হয় সেটা বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমি একটা জিনিস বলতে চাই যে এটাতে আমি যতটুকু দেখেছি বা কাজ করতে যে দেখেছি যে জনাব তারেক রহমানও কখনো পছন্দ করেন না, মানে করতেন না ওনাকে অনারেবল চেয়ারম্যান বললে। উনি কিন্তু এগুলো সবসময় বলেছেন, বা পরবর্তীতে আপনি দেখেছেন। তার মানে এটা তার পারিবারিক বা তার কোনো কিছুকে এটা জাস্টিফাই মানে করে না, মানে উনি এগুলো চান না। আর জাইমা রহমান আসলে কি, মানে জাইমা রহমান রাজনীতিতে আসবে কি আসবে না এটা কিন্তু এখনো ডিসাইডেড না, এবং এটা আমি মনে করি তার এবং তার পরিবারের একটা ব্যক্তিগত বিষয়, এবং তাদের একটা লেগেসি আছে, সেখান থেকে আসলেও আসতে পারে। তবে আমি এটাও বিশ্বাস করি, বটবাহিনীকে কিভাবে দেখবেন এই যে সোশ্যাল মিডিয়াতে বটবাহিনী জাইমা রহমানের জন্য যেমন অ্যাক্টিভ, নাহরিন ইসলামের খানের জন্য তেমন অ্যাক্টিভ, সামান্তার জন্য অ্যাক্টিভ, অথবা গলাচিপার যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার জন্য অ্যাক্টিভ। নারী হলেই হলো, মানে বটবাহিনীর কাজ হচ্ছে নারীর শরীরকে রাজনীতিকীকরণ করা। এখানে জাইমা রহমান আসলে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে নারী। এবং যখনই একটু প্রোগ্রেসিভ নারী দেখে তাদেরকে অন্যভাবে কথা বলে, অন্য শব্দ দিয়ে বলে। আর যে কথাটি আপনি বলছিলেন যে মন্ত্রী মহোদয় কি মানে প্রধানমন্ত্রীকে একটু মানে মেলাইন করে ফেললেন কিনা, দেখুন আমার নিজেরও সন্তান আছে, এবং আমার ছেলে সে জার্মানিতে বুন্দেসলিগায় ফুটবল টিমে 2 স্টেপ নিচে খেলে। তো
একটা পরিবারের তার নিজস্ব একটা ভাবনা আছে তার, এবং আমি মনে করি যে আপনি যখন সন্তান লালন পালন করবেন, অথবা আমাদের এশিয়ান মেন্টালিটিতে একটা থাকে যে আমরা একটু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি। ধরেন খেলাধুলার জগৎটা কিন্তু অনেক বেশি আনসার্টেন। আপনি একটা ইনজুরিতে পড়ে গেলেই, অথবা আপনি পড়াশোনা দিয়ে যতটা আগাতে পারবেন, খেলাধুলায় টপ হওয়াটা কিন্তু এত সহজ না। রোনালদো কিন্তু একজনই হয়। তো ওইসব জায়গা থেকে আমি মনে করি যে কোনো পরিবার যদি তার সন্তানকে বলে যে তোমার জন্য এই কয়টা অপশন আছে, তুমি একটা বেছে নাও, এটাতে কোনো অন্যায় নাই এবং এটাকে হাইলাইট করারও কিছু নাই। তবে আমার কাছে যতদূর মনে হয় যে এটা আসলে ওই যে কথার পিঠে কথা বলতে যাওয়া, একটু খেলাধুলাকে বড় করে দেখানো, জাইমা রহমানকে ইনক্লুড করার একটা চক্র মধ্যে মানে উনি এখানে পড়ে একটা খুব- গেছেন। সামান্তা কিন্তু একটা দারুণ শব্দ ব্যবহার করছে, ব্যাটাগিরি। হ্যাঁ। এবং আমরা দেখবো যে সোশ্যাল মিডিয়াতে এই ব্যাটাগিরি অনেক চলে। যেটা এটা তো- সামান্তার কথা বললেন, সামান্তার একটা জিনিস আমি শেয়ার করি। সামান্তা এর মধ্যে কোনো একটা জায়গায় বলেছেন যে জামাত পুরো বাংলাদেশি নয় এবং এই কারণে তাকে আক্রমণ করা হয়েছে, সে কোনো এজেন্সির লোক। এটা হচ্ছে ভদ্রস্থ আমি মনে করি আক্রমণ, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আরো ব্যাটাগিরি জায়গা থেকে অনেক বাজেভাবে আক্রমণ করা হয়েছে। এইটা নিয়ে আপনার মতামত কি? এই যে মানে একটা হচ্ছে যে সামান্তা বলছেন জামাত পুরো বাংলাদেশি নয়, আর এটা হচ্ছে সে এটা বলার কারণে তাকে বলা হচ্ছে সে কোনো এজেন্সির লোক। সামান্তা উপস্থিত আছে, এই জন্য আমরা জিজ্ঞেস করছি, সামান্তার কাছে আমরা আসবো তার মতামত জানার মান্নু জন্য। ভাই, বাংলাদেশে তো সবচেয়ে ইজি হচ্ছে আপনি স্বৈরাচারের দোসর, আপনি কারো এজেন্ট, এবং আমাদের নারীদের ক্ষেত্রে যেটা হয়, মানে শব্দগুলো খুব বাজে কিন্তু এগুলো আলোচনায় আসতে হবে। আমাদেরকে বলে হচ্ছে রাতের খাবার, খাট কাঁপানো নেত্রী, তাই না? এগুলো হচ্ছে আমাদের জন্য মানে প্রযোজ্য শব্দ। তো এই ব্যাটাগিরি বাংলাদেশে তো আছেই, এবং পার্টিকুলারলি মানে বিশেষ কিছু রাজনৈতিক দল এই ব্যাটাগিরিগুলোকে যেটা করেছে ইনস্টিটিউশনের মানে ইনস্টিটিউশনালাইজেশন করার একটা মানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা চেষ্টা করেছে। এই ব্যাটাগিরিটা আপনি ইলেকশনের আগে দেখেছেন। ইলেকশনের আগের 3 সপ্তাহ যদি দেখেন, নারীকে হেন কোনো শব্দ নাই যেটা বলা হয় নাই, নারীর কর্মঘণ্টা নিয়ে কথা বলা হয়েছে। তো এই ব্যাটাগিরি, এই ম্যাসকুলিনিটি, এই মানে মিসোজিনিস্টিক কমেন্টগুলো এই সোসাইটিতে আছে। কিন্তু তারপরও আমি মনে করি যে এগুলা পার করে এই প্রশ্নগুলো আমাদের তুলতে হবে, এবং বিএনপি যেহেতু একমাত্র রাজনৈতিক দল যার হাত দিয়ে নারীর ক্ষমতায়ন হয়েছে, এখন যারা মাঠে আছে, মানে আওয়ামী লীগ তো নাই, আমি মনে করি যে বিএনপিকে তার আর কোনো পিছনে ফিরে তাকানোর উপায় নাই, সবচেয়ে নারী বান্ধব একটি সরকার হতে হবে। অনেক ধন্যবাদ নারিন, সে দারুণ বলেছে। আমরা এখন সামান্তা শারমিনের কাছে আসব, আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি। সামান্তা, অনেকগুলো মতামত নারিন বলেছে, কমেন্টসও বলেছে, আসলে এগুলো সোশ্যাল মিডিয়াতে দেয়া হয়েছে, যেগুলো খুবই দুঃখজনক, এবং একজন পুরুষ হিসেবে আমিও খুবই ক্ষমা চাচ্ছি আপনার সাথে এবং যে কোনো নারী রাজনীতিবিদের মানে মানে কাছে। এবং এটা মার্চ মাসই নারী দিবস গেল 8 মার্চ। আপনি কি বলবেন এই প্রসঙ্গে? প্রথমত আমি তো ধরেন মানে সমস্যাটা কখন হয়, একজন নারী যদি একজন পুরুষ সহকর্মী, রাজনৈতিক সহকর্মীর সাথে অ্যালাইন হয়ে তার বক্তব্যকে সাবস্ক্রাইব করে রাজনীতি করেন, সেটাতে কোনো প্রবলেম হয় না। যদি তার মতামতকে চ্যালেঞ্জ করেন, ইন সাম কেসেস এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। এটা চ্যালেঞ্জও না, আপনি যদি যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেন, বেটার প্রপোজাল দিতে পারেন, স্ট্রাগল করার কথা অফার করতে পারেন, তাহলেই আপনি মোটামুটি সাইডলাইনড হবেন। এটা একটা বলে দেওয়া যায়। অন্য কেসে যেমন ধরেন আমি জাইমা রহমানের ইস্যুতে আরেকবার আসি, এটার ব্যতিক্রম হয়েছে বাংলাদেশ কিন্তু এমন একটি দেশ, এতবার নারী প্রধানমন্ত্রী কিন্তু পৃথিবীর আর কোনো দেশে ছিল না। তো আমরা কিন্তু একটা অলরেডি, আমি যদি এটাকে ধরি যে প্রোগ্রেসিভ স্টার্ট আমরা ধরতে পারি, কিন্তু আমাদের এখানে প্রধানমন্ত্রীর পোস্টটাই তো পুরুষালী, এটার মধ্যে নারীত্বের কিছু নাই। আমি যেটা বলতে চাই, আমি শর্ট 1 মিনিটে শেষ করে দিই। আমি মনে করি যে আমাদের স্টেট এটা মানুষের ঘরে দৌড়ে দুয়ারে একেবারে মানে দরদের সাথে পৌঁছানো দরকার। সো আমরা মনে করি যে আমাদের যে নারীত্বের আবেদন আছে, সেটা হচ্ছে মানুষকে কেয়ার করা, যত্ন করা, এবং মানুষের সুখে দুঃখে আদরে থাকা। সো এই স্টেটটাকে ফেমিনাইজ করা, ওয়েমেনাইজ করা, এইটা প্রয়োজন। আমাদের স্টেটটাই আসলে যথেষ্ট পরিমাণ পুরুষালী, এই কারণে রাজনীতিবিদদের আপনি এমন দেখেন। অনেক ধন্যবাদ সামান্তা শারমিন, দারুণ বলেছেন। এবং একই সাথে ডক্টর নারিন আই খান, দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা দারুণ বলেছেন। এবং আমরা চাই রাজনীতির এই ব্যাটাগিরি বন্ধ হোক, মানে সামান্তা শারমিনের ভাষাতেই বললাম। চলমান দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, আমরা আগামীকাল আবারও উপস্থিত হব চলমান নিয়ে। ধন্যবাদ সবাইকে।